সেকেন্ডলি, মোসাদ। এখন মোসাদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ। এর চেয়ে দুর্ধর্ষ, এর চেয়ে ইফেক্টিভ এবং এর চেয়ে ধ্বংসাত্মক বিষয় নেই। মোসাদ যেখানে তাদের স্বার্থ আছে সেখানে যদি তারা হস্তক্ষেপ করে, নট লাইক দ্যাট। মোসাদ কিছু কিছু জায়গাতে তারা তাদের একটা বাফার জোন গড়ে তোলে, সেফ জোন গড়ে তোলে, এবং তাদের জন্য সেই সেফ জোনটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বাফার এবং সেফ জোনটি হলো ভারত। এবং সেই ভারতের যে সেফ জোনটি, এটি আমেরিকাও মেনে নিয়েছে, কিন্তু ইরান এটা মানছে না। আপনি দেখেন, এই যে এখন ইরানের সাথে আবার নতুন করে যুদ্ধ হলো এবং ভারতীয় জাহাজগুলো সেখানে বন্ধ করে দিয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছে যে তুমি যদি তোমার এই বাফার জোনটি ওখান থেকে না সরাও, তাহলে সেখান থেকে সরাসরি আমরা এখান থেকে আমাদের জানা আছে যে কোথায় তোমরা ড্রোন উৎপন্ন করছো ইসরায়েলের জন্য, কোথায় তোমাদের অফিস আছে, কি আছে, ডাইরেক্ট আমরা এখান থেকে তোমাদেরকে আক্রমণ করব। ফলে কি হলো, এই যে ভারতে যে তাদের বাফার জোনটা আছে, সেই বাফার জোনটা তুলনামূলকভাবে যদি বাংলাদেশের মধ্যে চলে আসে, ভারতের মদতে এবং মোসাদের মদতে এবং আমেরিকার মদতে, আমি তো আশ্চর্য হব না। যেটি বুঝতে বুঝতে হয়তো দেখা গেল যে ইরানের অনেক সময় লাগবে, আর ইরান যত সহজে ভারতে আক্রমণ করতে পারবে তত সহজে বাংলাদেশের মধ্যে কিন্তু তারা আক্রমণ করতে পারবে না, বিকজ এটা এত পাবলিকলি মানে ডেন্সিটি এখানে অনেক বেশি, যে এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রচুর ক্যাজুয়ালিটি হবে, অস্বাভাবিক ক্যাজুয়ালিটি হবে। ফলে বাংলাদেশের সঙ্গে মোসাদের যে রিলেশন নিয়ে ইদানিং যে কথাবার্তা হচ্ছে, এবং অনেক দিন থেকে আমরা অমুকে মোসাদের এজেন্ট, অমুকে মোসাদের কাছে টাকা নিয়েছে, মানে নানা রকম যে কথাবার্তা আমরা শুনে আসছি, সেটা যদি পেন্টাগন ভার্সেস ঢাকা হয়, ডিপ স্টেট হয়, এখানে মোসাদ অনিবার্য। গেল মোসাদের কথা। এরপর আসেন র। যখন আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক, এটি আর রাজনৈতিক পর্যায়ে থাকবে না, এটি সিআইএ ভার্সেস পেন্টাগন ভার্সেস ইভেন নট এফবিআই, সিআইএ এবং পেন্টাগনের মধ্যে চলে যাবে। ঠিক সেই সময়টাতে ভারতও এই বিষয়টি আর পলিটিক্যালি সলিউশন করবে না, করতে পারবে না, তাকেও তার সেই মিলিটারি উইংসকে কাজে লাগাতে হবে। এবং এই গত 2 বছর ধরে আপনি চিন্তা করেন, ঘন ঘন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যাকে বলা হয় তাদের অজিত দোভাল, আসাম, বিহার, ত্রিপুরা এবং কলকাতাতে ঘন ঘন আসছে। যেভাবে মমতা ব্যানার্জিকে হটিয়ে অনেকটা বাংলাদেশের কায়দায় ভোট র্যাগিং করে 2 নম্বরই করে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপি দখল করেছে, যেভাবে শুভেন্দুর মতো মমতার একজন সাধারণ কর্মীকে যেভাবে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, ইট মিনস কলকাতা কেন্দ্রিক, কলকাতাতে যেভাবে ব্রিটিশ জমানাতে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা হয়েছিল, ইতিহাস বারবার ঘটতে থাকে। দেখেন, মানে আমি বারবার ইতিহাস বলি এই কারণে যে যেহেতু ইতিহাসের ছাত্র, একই ঘটনা বারবার ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে সাবকন্টিনেন্টাল যে হেডকোয়ার্টার, দ্যাট ওয়াজ ইন মাদ্রাস, মানে এখন যেটাকে আমরা দক্ষিণ ভারত বলি, নরেন্দ্র মোদীর যে এলাকা গুজরাট, মুম্বাই, মানে এই পুরো দুটো অংশ, একটা হলো উত্তর ভারত আর একটা হলো দক্ষিণ ভারত। তো উত্তর ভারতের যে অংশ, সেই অংশের মধ্যে প্রাইম যে জায়গাগুলো আছে তার মধ্যে ধরেন দিল্লি, এলাহাবাদ, রাজস্থান, এই জায়গাতে আপনি গিয়ে দেখেন, এটাকে বলে উত্তর ভারত। আর দক্ষিণ ভারত বলতে ওই যে শিবাজি রাওদের ওই পুরো এলাকা, দাক্ষিণাত্য, মাদ্রাস, গুজরাট, এই সমস্ত এলাকা। তো ওখানে তারা প্রথমে ঘাঁটি করল, মাদ্রাজে তাদের ঘাঁটি করলো, মাদ্রাস প্রেসিডেন্সি এটা দীর্ঘদিন নাম ছিল। কিন্তু পরে দেখলো যে না, কৌশলগতভাবে মাদ্রাজের চাইতে তাদের জন্য হুগলি এবং তাদের জন্য কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং বাংলা, বিহার, উড়িষ্যার গুরুত্বপূর্ণ, এবং বাংলা, বিহার, উড়িষ্যার এই এলাকাকে ডমিনেট করার জন্য এই প্রথম তারা ওখানে একটা দুর্গ নির্মাণ করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ।
এবং সেই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে এই পলাশীর যুদ্ধ এবং পলাশী যুদ্ধ পরবর্তীতে ইতিহাস জানে যে বাংলা থেকে তারা যে রাজত্ব শুরু করলো, এরপর তারা ধীরে ধীরে মাদ্রাজের দিকে এগুলো সেকেন্ড ফেজে। সেম ঘটনা আরও আগে, অর্থাৎ 1026 সনে ঠিক একই ঘটনা ঘটল। অর্থাৎ দক্ষিণ ভারতে রাজা ছিলেন রাজেন্দ্র, চোল সম্রাট রাজেন্দ্র। তো তিনি এই নরেন্দ্র মোদীর মতো ওই এলাকাতে বেশ সুখে শান্তিতে ছিলেন, কিন্তু এই যে বাংলাতে যে ধন সম্পদ এবং বাংলাতে যে অর্থবৃত্ত এবং এখানে যে প্রবলেমগুলো, পলিটিক্যাল প্রবলেমগুলো শুরু হলো, এটায় তিনি বেশ অস্থিরতা অনুভব করছিলেন। ফলে 1026 সন মানে আজ থেকে 1000 বছর আগে সেই চোল সম্রাট রাজেন্দ্র এই বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করে এটা দখল করে নিলেন। তা এখন দেখেন যে উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, এই যে পুরো যে এলাকাটা, মধ্যপ্রদেশ, ইউপি, এই এলাকার যে রাজনীতি এরা কন্ট্রোল করছে কারা? দক্ষিণ ভারতের লোকজন, অমিত শাহ এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী। তো এগুলো করার পরেও এই যে বাংলা, বিহার, উড়িষ্যা 1756 সালে ইংরেজদের জন্য যে সমস্যা তৈরি করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যা 1026 সনে যে সমস্যা তৈরি করেছিল রাজা রাজেন্দ্রর জন্য, চোল সম্রাট রাজেন্দ্রর জন্য, বাংলা, বিহার, উড়িষ্যা সম্রাট আকবরের জন্য যে প্রবলেম সৃষ্টি করেছিল, বাংলার 12 ভূঁইয়ারা যে প্রবলেম সৃষ্টি করেছিল, দ্য সেম প্রবলেম নাও হ্যাপেনিং। এই জন্য ভারত কী করছে, তার মিলিটারি কমব্যাটগুলো, স্থাপনাগুলো এখন এই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম। এবং আরও স্পষ্ট করে যদি বলি, এখানে যেমন তাদের যে নিজেদের রাজ্য থেকে শুরু করে সেই নিজেদের রাজ্যে যে সকল উপজাতি রয়েছে, আমাদের যেমন দুর্গম এলাকাতে, সেখানে তারা রীতিমতো তাদের হাইয়েস্ট মিলিটারি প্রেজেন্স, যেটি কাশ্মীরও না এই মুহূর্তে, কাশ্মীরের চাইতেও বেশি প্রেজেন্স এখানে তারা রেখেছে। আর আমাদের যে সীমান্ত, আমাদের সীমান্তে তারা এই গত 2 বছর যাবৎ যে মানে মিলিটারি যে উপস্থিতি, সেই উপস্থিতিতে তারা মানে এখান থেকে তারা যদি মুভ করতে চায় উইদিন 1 ঘন্টায় তারা মুভ করতে পারবে। তাদের এয়ারফোর্স, তাদের নেভাল ফোর্স এবং তাদের স্থলবাহিনী, ক্যাভারি, মানে আমরা যেটাকে বলে গোল্ড টাওয়ার, এটাকে এখন মানে ইনফ্যান্ট্রি বলা হয়, পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনী যে সমাবেশ তারা করেছে সীমান্তের ওপারে, পশ্চিমবঙ্গ, তারপর শেষে ত্রিপুরা এবং আসামে। একটু যদি আপনাদের স্যাটেলাইট ইমেজ থাকে, একটু দেখে নেন যে ওখানে আসলে কি হচ্ছে সীমান্তের ওপারে, জাস্ট একটু দেখে নেন। এটা খুব সহজ, যে কোনো লোক এটা করতে পারে। একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ সীমান্তে ভারত আসলে কি করছে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সব মিলিয়ে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি, একবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটু সতর্ক হতে হবে না? তথ্য ডাটা জানতে হবে না? নিজেদের যে পায়ে যতটুকু শক্তি আছে সে শক্তি দাঁড়াতে হবে না? নচেৎ আমরা তো আসলে পালানোরও সময় পাবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।